মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কি বুঝছো? অ্যালজাইমার। তোমার প্র্যাকটিস তো যথেষ্ট ভালো, আলাদা করে নার্সিংহোম খোলার দরকার পড়লো কেন? পরের নার্সিংহোমে কাজ করে সুখ নেই। চাঁদু বলছিল যে দীপু নাকি এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে চায়। আচ্ছা ইনু, তোর কি মনে হয় রে, ছেলেটা কি এখনো বেঁচে আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজ ডাক্তার এক্স-রে সব করিয়ে দিয়ে তবে যাব। আপনার নতুন প্রোডাকশন তো শুরু হতে চললো দাদা, আমার কথাটা একটু মনে রাখবেন। আমি একটু আধটু অ্যাক্টিং করি। তোমার জন্য তো কিছু একটা করতেই হয়। তোমার ফ্যামিলিরও তো বেশ নাম আছে ঠাকুরিয়ায়, তাই না? আচ্ছা, তুমি হিন্দি বলতে পারো? তোমাদের বাড়ির সামনে ওই যে সান্নাল বাড়ি, ওই সান্নাল বাড়িটা ভেঙে আমি মাল্টি স্টোরেজ বানাচ্ছি, বুঝেছো? তোমাদের বাড়িটাও ভাঙার প্ল্যান চলছে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, তৃতীয় পর্ব। এই যে ব্যাপার, শোনো, তোমার নামে একটা রেজিস্ট্রি চিঠি আছে। তাই? কখন এসেছে? এই দুপুর টুপুর হবে। দুপুরে? 2:30 অবধি তো আমি বাড়িতেই ছিলাম। তাহলে 2:30-এর পর হবে। আমি অত সময় মেপে রাখিনি। ঠিক আছে ঠিক আছে, চিঠিটা দাও। চিঠি তো আমি নিইনি, পিয়নের কাছে আছে। হ্যাঁ মানে? তোমার লেটার আমি নিতে যাব কেন? আমি প্রতিজ্ঞা করেছি এখন থেকে এ বাড়ির কারোর ব্যাপারে আর নাক গলাবো না। আরে নাক গলানোর কি আছে? পিয়নের কাছ থেকে একটা চিঠি সই করে নিয়ে নেবে, ব্যাস। আমি সই করা ভুলে গেছি। স্ট্রেঞ্জ, ওপর থেকে তো কাউকে ডাকতে পারতে। আমি কেন ডাকতে যাব? একতলায় পড়ে আছি বলে আমি কি বাড়ির চাকর? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে দাদু। জানো আমার কত দরকারি চিঠি আসার কথা? তোমার তো দরকারি চিঠি আসবে। তুমি হলে এখন ভিভিআইপি লোক। আমেরিকার প্রেসিডেন্ট, তারপর ওই রাশিয়ার প্রেসিডেন্ট, সকলের ঠিক কুষ্টি তৈরি করছো। যত সব। বাপ্পা তখন বেশ খোশ মেজাজেই বাড়ি ঢুকছিল। দাদু জয়মোহন তাকে ডেকে কথাগুলো বলতেই বাপ্পার মেজাজটা গেল বিগড়ে। সে বুঝল যে জয়মোহন সকালবেলা বেলের পানা খেয়ে 8 ঘন্টা পরে ভুলে যায়, দাউনি দাউনি বলে বাড়ি মাত করে, সে 10 দিন আগের ঝাল ঠিক পুষে রেখেছে মনের মধ্যে। সম্প্রতি বাপ্পার সঙ্গে জয়মোহনের কথা কাটাকাটি হয়েছিল বোফোর্স কেলেঙ্কারি নিয়ে। জয়মোহনের মতে রাজীব গান্ধী অত বড় বংশের ছেলে, সুবোধ, নীতিশীল, তার পক্ষে দেশের জন্য কামান কিনতে গিয়ে কাটমানি নেওয়া কখনোই সম্ভব নয়। বাপ্পার রাজনীতিতে তিলমাত্র আগ্রহ নেই। সে শুধু আলগাভাবে বলেছিল, আজকাল যে কোনো ধরনের বড় কেনা বেচায় কাটমানি নেওয়াটাই দস্তুর। রাজীব গান্ধী যদি নিয়েও থাকে এমন কিছু অন্যায় কাজ করেনি। ব্যাস, এইটুকু তর্কেই জয়মোহন রেগে টং ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ছানার বাটি। দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন ঝাড়া 3 ঘন্টা। সে কথাটা ভাবতে ভাবতে দোতলায় উঠে মায়ের ঘরে ঢুকে বাপ্পা গম্ভীর সুরে বলল, মা মা, ওই শেয়ানা বুড়োটা কবে মরবে বলতে পারো? ছি, ও কি ভাষা হচ্ছে দিন দিন। ঠিকই বলেছি, একটা ইউজলেস বুড়ো জগদ্দল পাথরের মতো বাড়িতে বসে আছে, আর সুযোগ পেলেই এর পেছনে কাঠি করছে। এমন লোকের বেঁচে থাকার কি দরকার মা? কেন রে, তোর আবার কি পাকাথানে মই দিয়েছে বাবা? আমার একটা দরকারি রেজিস্ট্রি চিঠি এসেছিল, আর দাদু পিয়নকে ফিরিয়ে দিয়েছে। ও তাই এত মেজাজ? তা নিজে গিয়ে কাল পোস্ট অফিস থেকে তো নিয়ে এলেই হয়। বাহ 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 বাহ, চমৎকার সলিউশন। নয়তো কি বুড়ো মানুষের মরে যাওয়াটা সলিউশন? পৃথিবীতে তোমার যাকেই পছন্দ নয় তাকেই মরতে হবে। মায়ের ধমকে খানিকটা সংযত করল নিজেকে বাপ্পা। পকেট থেকে একটা কাগজ বের করে ছুঁড়ে দিল। শোনো, তোমাদের টেলিফোন অফিসে আমি ঘুরে এসেছি। ও দেখা করেছিল অফিসারের সঙ্গে? কিছু বললো? নতুন আর কি বলবে, একই টেপ চালিয়ে গেল। কেবল ফল্ট, বাড়ি যান, হয়ে যাবে, পাঠিয়ে দেবো। আরে
তুই বলেছিস যে প্রায় 20 দিন হয়ে গেল ফোনটা খারাপ হয়ে আছে। আরে তোমার তো মাত্র 20 দিন, কতজন ওখানে 6 মাস 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে জানো। ছোটকাকে বলো রাস্তায় যখন মিস্ত্রিরা কাজ করে তখন তাদেরকে ধরে কিছু পয়সা দিয়ে দিতে, তোমাদের লাইন ঠিক হয়ে যাবে। ছোট কাকা কেন, তুইও তো করাতে পারিস নাকি? এই দেখ, তোর বড় কাকা কিন্তু তোকেই সব দায়িত্ব দিয়ে গেছে। এই শোনো, আমার কোনো দায়িত্ব ফায়িত্ব নেই, আমি কাউকে ফোন করিও না, কাউকে এবারে নম্বরও দিই না। কেন, ফোন করেনি আবার তোকে কেউ কিছু বলেছে নাকি? না, এমনি। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি মা, যদি আমার চিঠিটা মিসিং হয় তাহলে কিন্তু আমি তোমার ওই শ্বশুরকে ছেড়ে কথা বলবো না। ডিসগাস্টিং। তা তোর চিঠিটা কি? ইন্দ্রাণী জিজ্ঞেস করতে যাচ্ছিল কি এমন দরকারি চিঠি। তার কথা অর্ধেক হওয়ার আগেই বাপ্পা বেরিয়ে গেছে ঘর থেকে। এ বাড়িতে ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এখনো আধা আধি ভাগ হয়। খরচ কমানোর জন্য প্যাসেজের আলো পারলেই নিভিয়ে দেয় ইন্দ্রাণী। আজও দিয়েছিল। বাপ্পা খচ করে আলোটা জ্বেলে দিল। পুড়ুক পুড়ুক, যত খুশি কারেন্ট পুড়ুক, এ বাড়ির সঙ্গে শিগগিরই সব সম্পর্ক কাটাবে বাপ্পা। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে একা ঘরে টেপ চালিয়ে দিল বাপ্পা। বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে দিল। গানের তালে পা নাচাচ্ছে জোরে জোরে। সারাক্ষণ এই ধরনের উদ্দাম গান বাজনা শোনা বাপ্পার একমাত্র নেশা। উচ্ছল সঙ্গীতের ধ্বনি তার মাথায় গিয়ে ক্রমাগত যেন হাতুড়ির বাড়ি মারতে থাকে। ধীরে ধীরে ভোঁতা হয়ে আসে স্নায়ু। আরাম লাগে বাপ্পার, খুব আরাম লাগে। চিঠিটা কি তবে এসে গেল? চাপা উত্তেজনায় টান টান বাপ্পা উঠে বসল বিছানায়। আরো বাড়িয়ে দিল 2-in-1 ভলিউম। হঠাৎই ভুস করে গান বন্ধ হয়ে গেল। চারদিকে ঘন অন্ধকার, আলো পাখা নিভে গেছে। লোডশেডিং। আবার লোডশেডিং। বাপ্পা দরদর ঘামছে। জবজবে ভিজে শরীর হাঁসফাঁস করছে গরমে। ছিটকিনি খুলে বাপ্পা বেরিয়ে এলো ঘর থেকে। সোজা উঠে গেল ছাদে। নিজেদের এই বাড়িটার প্রতি কণামাত্র টান অনুভব করে না বাপ্পা। তার কাছে বাড়ি মানে একটা 60 বছরের পুরনো কাঠের মধ্যে ছোট ছোট কয়েকটা ভূখণ্ড। মা বোনের প্রতিও তেমন কোনো জোরদার আকর্ষণ নেই বাপ্পার। কেন নেই তা বাপ্পা নিজেও জানে না। জানার জন্য কখনো নিজেকে খুঁড়ে দেখার প্রয়োজনও বোধ করেনি সে। চিঠিটা কি বাপ্পার জন্য কোনো আশা বয়ে এনেছে? কলেজের বন্ধু অনিকই প্রথম বাপ্পাকে সমুদ্রের ঠিকানাটা দিয়েছিল। সমুদ্রের ঠিকানা না জাহাজের? শোন বাপ্পা, পৃথিবীর বহু দেশে অজস্র জাহাজ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেয়, সমুদ্র পথে গোটা পৃথিবী ঘুরে বেড়ায়। সেই সব জাহাজের কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে নিয়মিত কর্মী নিয়োগ করে। ভারতবর্ষ থেকেও প্রচুর লোক নেয় তারা। এইসব চাকরিতে ভাই মাইনে অনেক, আর তাছাড়াও নাকি অঢেল সুযোগ সুবিধা, অফুরন্ত আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে। এই জাহাজ কোম্পানিগুলোর প্রচুর এজেন্ট ছড়িয়ে আছে ভারতে, বিশেষত বোম্বাই উপকূলে। কিছু কিছু এজেন্সির তো কলকাতাতেও পোস্টাল অফিস আছে। সেই রকমই বেশ কিছু অফিসের নাম ঠিকানা এনেছি। এই দেখ, এই দেখ। তারপরই অফিসে অফিসে দুই বন্ধুর মিলিত অভিযান। তাদের মাধ্যমেই বোম্বাই অফিসে বায়োডেটা পাঠানো। অনেক বাপ্পা কারোরই হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ নয়, প্রয়োজনীয় সব রকম যোগ্যতাও আছে। তাদের দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও থেকে তারা ডাক পাবেই। পরদিন বেশ উৎকণ্ঠা নিয়েই পোস্ট অফিসে গেল বাপ্পা। গিয়ে উৎকণ্ঠা আরো বেড়ে গেল। যে পিয়নের কাছে চিঠিটা আছে সে তখনও আসেনি। সে আজ তার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিয়ে তবে আসবে। আজই বিল জমা দেওয়ার শেষ দিন। লম্বা লাইন পড়বে, কখন অফিসে পৌঁছবে ঠিক নেই। বাপ্পা যেন 11টার পর আসে, নয়তো বিকেলে, নয়তো কাল, নয়তো পরশু। কেন একজন পিয়ন যথাসময়ে কাজে আসবে না? কেনই বা তার চিঠি অন্য কোনো কর্মচারীর কাছ থেকে পাওয়া যাবে না? এক্ষুনি যদি বাপ্পাকে জরুরি কাজে কাশ্মীর বা কন্যাকুমারী চলে যেতে হয়, তাহলে ওই চিঠির কি হবে
এরকম ঝাঁক ঝাঁক কুট প্রশ্নে পোস্ট অফিসের লোকজনকে নাজেহাল করার চেষ্টা করলো বাপ্পা। লাভ হলো না। লোকগুলো এমন নিষ্পৃহ মুখে বাপ্পার প্রশ্নগুলো শুনতে লাগলো যে হাল ছেড়ে বাপ্পাকে বেরিয়ে আসতে হলো ডাকঘর থেকে। তার হাতে এখন 1 ঘন্টার ওপর সময়। বাড়ি না ফিরে আর কিভাবে সময় কাটানো যায় সেটাই ভাবছিল বাপ্পা। একবার অনেকের বাড়ি ঘুরে আসবো, ও চিঠিটা পেলো কিনা একবার দেখবো, নাকি ধীমানদের বাড়িতে একটা ঢু মারবো। কিন্তু আর কোথাও যেতে ইচ্ছে হলো না তার। বাপ্পা কোথাও গেলও না। তার চেয়ে প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে থাকাই ভালো মনে হলো তার। কিছুক্ষণ পর আবার পোস্ট অফিসে গেল সে। 11টা নয়, বাপ্পার পিয়ন এলো 11:30টায়। শৈশাবুদ সেরে লম্বা বাদামি খাম হাতে পোস্ট অফিস থেকে যখন বেরোলো বাপ্পা, সূর্য তখন মাঝ গগনে ঝলসাচ্ছে। বুকের ভেতর নীল সমুদ্রের কল্লোল শুনতে পাচ্ছিল বাপ্পা। বারবার চিঠিটা দেখেও যেন আশ মিটছে না। চিঠির মাথায় জল জল করছে প্রেরকের নাম। পাতা জুড়ে ফুটে আছে সাগরের ডাক, দি ওশান লাইনার্স। বম্বেতে ইন্টারভিউ 10ই জুলাই, তার মানে তো আর 17টা দিন। কিন্তু মা আমাকে যেতে দেবে তো? আজ টোটোর রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সেই নিয়ে মাথা ব্যথা নেই শুভাশিসের। অরূপকে সঙ্গে নিয়ে নতুন নার্সিংহোমের বিল্ডিং দেখতে গিয়েছিল সে। টোটো ভালো রেজাল্ট করেছে, একটা পার্টি তো দিতে হবে। কিন্তু ইন্দ্রাণী, তাকে তো দেখা চাই। আজ কোনোভাবে একবার যেতেই হবে। অরূপকে তার মিন্টো পার্কের চেম্বারে নামিয়ে তড়িঘড়ি বেগবাগান পলিক্লিনিকে ছুটল শুভাশিস। ঢুকেই তো নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কোনোদিন 6-7টার বেশি রুগী থাকে না, আজ 12 জন নাম লিখিয়ে বসে আছে। বিপন্ন মুখে রোগীদের ডাকছে শুভাশিস একে একে। অধৈর্য চোখ বারবার ঘুরছে কবজিতে। 8টার মধ্যে হয়ে গেলে একবার ইন্দ্রাণীর ওখানে যাবে ভাবল, কিন্তু হলো না। চেম্বার খালি হতে হতে সেই ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁই ছুঁই। টোটো ছন্দা শুভাশিসের প্রতীক্ষায় বসে আছে। হয়তোবা ছন্দার দিদি জামাইবাবু। ফিরতেই হবে বাড়ি। ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝমঝম করে হয়ে গেছে খানিক আগে। শরীরময় জলকণা মেখে ফিরছে শুভাশিসের সাদা মারুতি মন্থর গতিতে। অসংখ্য যান যান্ত্রিক পশুর মতো চড়ে বেড়াচ্ছে রাস্তায়। মধ্য আষাঢ়ের আকাশ লাল চাদরে ঢাকা। বাড়ির খুব কাছে এসে শুভাশিস কাঁধে একটা অদ্ভুত চাপ অনুভব করল। কে যেন ঠেলছে তাকে, ঘুরিয়ে দিচ্ছে তার স্টিয়ারিং। প্রাণপণ চেষ্টা করেও অদৃশ্য চাপটাকে বিন্দুমাত্র টলাতে পারল না শুভাশিস। গাড়ির অভিমুখ বদলে গেল। আলো ছিল ব্রিজের ওপাশটাতেও, এপারে অন্ধকার। মেঘলা রাতে নিষ্প্রদীপ এলাকাটুকু কেমন যেন আধি ভৌতিক, অস্বচ্ছ। লোডশেডিং চলছে। আধখোলা গেট ধরে কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল শুভাশিস, প্রায় চোরের মতো। তারপর পায়ে পায়ে ঢুকলো বড় ঘরে। সেন্টার টেবিলে হ্যারিকেন, চিমনিটা ঘোর মলিন, ইতস্তত ভূষকালির ছোপ। ফলত এক দীপ্তিহীন বিভায় স্তিমিত 4টে দেওয়াল। সামনের সোফায় জয়মোহন ঈষৎ কুঁজো হয়ে বসে, হাতে পাতলা জাপানি পাখা, নাড়ছেন মৃদু মৃদু। পায়ের শব্দে জয়মোহন মুখ তুললেন। ঘোলাটে চোখেও অভ্যস্ত ছায়া চিনতে পেরে বললেন, কে? ডাক্তার, এসো এসো এসো, একটু অন্ধকার শেয়ার করো। কতক্ষণ গেছে? আগে জিজ্ঞেস করো, ছিল কতক্ষণ? আজকাল সারাদিনই যাচ্ছে বুঝি? কেন, তোমাদের ওদিকে যায় না? যায় হয়তো, আমাদের বিল্ডিংয়ে তো জেনারেটর আছে, তাই আমরা ঠিক। আচ্ছা, ওষুধগুলো ঠিক ঠিক খাচ্ছেন তো?
পেট তো এখন ওষুধ খেয়েই ভরে যায় ডাক্তার। জীবের স্বাদের খাবার তো কবেই ভুলে গেছি। ফল টল খাচ্ছেন না? আপনি তো ফল খেতে ভালোবাসেন। তো তোমরা আমাকে এবছর খেতেই দিলে না। মিনতিকে কতবার করে বলি বাজার থেকে একটু খেজুর নিয়ে আয়, তা সে ছুঁড়ি আমায় মোটেই পাত্তা দেয় না। আসলে আসলে দীপুরা নেই বলে সারাদিন এখন উড়ে বেড়াচ্ছে। শুভাশিস অন্দরের দিকে তাকালো। পিচ ঢাকা অন্ধকার, সঙ্গে এক গাঢ় নৈঃশব্দ। কারো সারা শব্দ পাচ্ছি না যে। কেউ নেই নাকি? আছে তো, বৌমা আছে। একটু আগেই তো আমার মশারি টাঙিয়ে দিয়ে দোতলায় গেল। নিঃসাড়ে উঠে পড়ল শুভাশিস। সুরুত করে সেঁধিয়ে গেল ভেতরে। পা টিপে টিপে দোতলার প্যাসেজে পৌঁছে থমকে দাঁড়াল। তিতিরের চেয়ার টেবিলে বসে আছে ইন্দ্রাণী। সামনে তাড়া কাগজ, প্রুফ বোধহয়। মোটা মোম জেলে ঝুঁকে আছে কাগজের ওপর। প্যাসেজের অন্ধকার থেকে বহুকাল পর শুভাশিস চুরি করে ইন্দ্রাণীকে দেখছিল। চেয়ারে বসা ইন্দ্রাণীর ঋজু ভঙ্গিমা, সোনালি দুতি মাখা তার নাক, মুখ, চোখ, ঈষৎ ঘাম ভেজা মুখ থেকে আলোর বিচ্ছুরণ। পৃথিবীর সঙ্গে সম্পর্করহিত এক নারী প্রতিমার আত্মমগ্ন কলম চালনা, সবই নির্নিমেষে পান করছিল শুভাশিস। না, সময় 20 বছরেও এই নারীর কিছুই হরণ করতে পারেনি। ওই ইন্দ্রাণী যেন সদ্য কলেজ সোশ্যালে দেখা বৈদ্যুতিক 19। মাঝে অতিক্রান্ত সময় শুধুই যেন একটা নিষ্ঠুর মায়া। হঠাৎই প্রতিমা প্রাণ পেল। সিক্ত কপাল মুছল আঁচলে, মুখ না তুলেই বলল, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। নিচে কি করছিলে এতক্ষণ? তোমার শ্বশুর মশাইয়ের পেট অপারেট করছিলাম। কি? ইয়েস, অপারেশন। তিতিরের রেজাল্ট বার করার জন্য। সত্যি ভদ্রলোকের স্মল ইন্টেস্টাইনটা কেটে ছোট করে দেওয়া দরকার। প্যাঁচ খেয়ে খেয়ে একেবারে কমপ্লিকেটেড হয়ে গেছে। ও বুড়ো হলে সকলের ওই দশাই হয়, তোমারও হবে। এই টোটোর রেজাল্ট কি হলো? ভালোই করেছে। 87% না কত যেন পেয়েছে, গোটা 7 লেটার। বাহ, তা ছেলে এত ভালো রেজাল্ট করেছে, তুমি আজ এখানে এলে যে বড়? তোমার তো আজ সোজা বাড়ি যাওয়া উচিত ছিল। ছেলের রেজাল্টের সঙ্গে আমার বাড়ি ফেরার কি সম্পর্ক? না মানে এমন আনন্দের দিনে তোমার বউ তো তার স্বামীকে এক্সপেক্ট করতে পারে। She only expects a party and she will get it. তার ছেলে আছে, ছেলে ছেড়ে সে কবে আর ছেলের বাবার কথা ভেবেছে? কিন্তু তোমার ছেলেও তো আজ তোমার সঙ্গ চাইতে পারে। আর আমি? আমার কোনো চাওয়া নেই? আমার কি তিতিরের রেজাল্ট জানতে ইচ্ছে করতে পারে না? তার জন্য তুমি আজ বাড়ি না গিয়ে এখানে চলে আসবে? আজ দুপুর থেকে তিতিরকে বড় দেখতে ইচ্ছে করছিল রানী। তো তোমার নার্সিংহোমের কি খবর? বাড়ি দেখতে গেছিলে আজ? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তিথির কোথায়? বাড়ি পছন্দ হয়েছে? হয়েছে একরকম, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? তোমার আজ কি হয়েছে শুভ? ছেলের রেজাল্টের খুশিতে নেশা ফেশা করনি তো? না, করিনি। তিতিরের জন্য ছুটে আসাটা অপরাধ। তিতিরকে দেখতে চাওয়াটা কি অন্যায়? আর আর তিতিরের খোঁজ করাটা সেটা উল্টোপাল্টা বকা। শুভ চুপ, তোমার মাথায় আজ আজ ভূত চেপে গেছে। শুভ চুপ করো। তা হবে, নইলে বাড়ি না ফিরে আজ এখানে ছুটে আসি। তিতির আদিত্যর সঙ্গে বেরিয়েছে, সঙ্গে পাপ্পাও গেছে। রাত্রে ওরা আজকে বাইরে খাবে। ও, তোমার বর তো বেশ
ডিউটিফুল হয়ে উঠেছে দেখছি। হওয়াই তো উচিত, তাই না? ভালো ভালো, নেশা টেশা ছেড়ে দিল, বউ ছেলে মেয়ের দিকে মন বসছে। বাহ, তোমরা তোমরা এবার বেশ একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে বলো। তা তুমি বা বাকি রইলে কেন? আমি জানতাম তুমি আজ আসবে। এক লহমায় বিহ্বল শুভাশিস। এইটুকু শোনার জন্যই কি সম্মোহিতের মতো আশা? আলো এসে গেছে। আরো খানিকক্ষণ উসখুস করে শুভাশিস উঠে পড়ল, তিতিররা ফেরার আগেই। মনে যতক্ষণ একটা চিন্তা প্রকট হয়ে থাকে, অন্য চিন্তা ততক্ষণ ঘাপটি মেরে বসে থাকে পাশে, অনেকটা রিপুর মতো। ঢাকুরিয়া ব্রিজ পার হতেই ঘাপটি মারা চিন্তাটা কামড় বসালো শুভাশিসকে। আজ কি বাড়িতে অগ্নুৎপাত হবে? না, কিছুই হলো না। ছন্দাই দরজা খুলেছে। তার মুখ চোখ প্রায় স্বাভাবিক। রাত্রে শুভাশিসের ঘুম আসছিল না। চুপচাপ শুয়ে দু নৌকোয় পা দেওয়া নিজের জীবনটার কথা ভাবছিল সে। মাঝে মধ্যেই ভাবনাটা ঘুরে ফিরে আসে, নষ্ট করে দেয় ঘুম। এই টানা পড়েন আর কতদিন? কোনোদিনই কি কোনো একমুখী চিন্তায় থিতু হতে পারবে না সে? ইন্দ্রাণীকে ছেড়ে রাজনীতিতে গেল, সেখানেও দোটানা। তারপর ডাক্তারি আর ছন্দাকে নিয়ে যখন এক মসৃণ ভোঁতা জীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত শুভাশিস, তখনই আবার ফিরে এলো ইন্দ্রাণী। আবার নতুন টানাপোড়েন। হয়তোবা তখনই একটা চূড়ান্ত ফয়সলা হয়ে যেত। হয়তো শুভাশিস ছেঁটে ফেলত বালুর ঘাটে রেখে আসা নতুন বউকে। হয়তো ইন্দ্রাণীও তার 2 বছরের ছেলে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসত। কিন্তু শুভাশিসের নিয়তি খণ্ডাবে কে? পরপর কত কি যে ঘটে গেল। গুলিবিদ্ধ তনুময় সুস্থ হওয়ার আগেই নিখোঁজ হয়ে গেল শুভাশিসের ফ্ল্যাট থেকে। বিনা মেঘে বজ্রপাতের মতো সংবাদ এলো, শুভাশিসের সন্তান ধারণ করে বসে আছে ছন্দা। ব্যাস, আবার দোলাচল। ইন্দ্রাণী ততদিনে শামুকের মতো ফিরে গেছে নিজস্ব খোলে। এখানেও খেলাটা শেষ হতে পারত, হলো না। একদিকে টোটো এলো, অন্যদিকে সৃষ্টি রহস্যের নিয়ম মেনে এসে গেল তিতির। সম্পর্কের সুতোয় জট পড়ল আরো। এই জট এখন শুভাশিস ছাড়ায় কিভাবে? এ যেন এখন শুধু এক সাঁকোর উপর দাঁড়িয়ে থাকা, যার 2 প্রান্তই ডুবে আছে জলে, অথই জলে। হঠাৎই শুভাশিসের হুঁশ ফিরল। ছন্দা এসেছে বিছানায়। একটি শব্দ উচ্চারণ না করে, একটুও প্রস্তুতির অবকাশ না দিয়ে আচমকা শুভাশিসের শরীরে ঝাঁপিয়ে পড়েছে। উপসী বাঘিনীর মতো আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, তোলপাড় করে দিচ্ছে শুভাশিসকে। নিজেই টান মেরে খুলে ফেলেছে রাত পোশাক। নগ্ন নারী হিংস্র কামে পুড়িয়ে মারতে চাইছে পুরুষকে। কি হলো? শুভাশিসের শরীর তবু বরফ পিণ্ড। অন্ধকারে আরো গাঢ় অন্ধকার হয়ে ফুঁসছে ছন্দা। কি করছো? কি কি নেই আমার? আস্তে আস্তে আস্তে। কি নেই বলো? আজও কেন তুমি ওই মেয়ে মানুষটার কাছে গিয়েছিলে? কেন গিয়েছিলে? রঘুবীর বলে লোকটার সাথে আদিত্যর পরিচয় হয়েছিল হাসপাতালে থাকার সময়। পরে জানতে পেরেছিল রঘুবীর একজন কেউকেটা গোছের লোক। তবে সে আদিত্যকে নতুন কিছু সন্ধান দিয়েছে। রোড কনস্ট্রাকশনের বিজনেস করতে চায় আদিত্য ও রঘুবীর। তাই আজ দেখা সাক্ষাৎ করতে এসেছে ওরা। কিন্তু কয়েকটা অপ্রয়োজনীয় কারণে তার মন খারাপ। ছেলে বাইরে চলে যাচ্ছে, ইন্দ্রাণী কেমন যেন নীরস হয়ে গেছে। ঝমঝম করে বৃষ্টি ঝরে চলেছে বাইরে।
চায়ের দোকানের বেঞ্চি থেকে ফুটো হয়ে যাওয়া আকাশটার দিকে তাকালো আদিত্য। আকাশটা কেমন যেন আজ হয়ে আছে না রঘুবীর? হ্যাঁ, কিন্তু তাতে কি হলো রায়দা? তুমি এত কি ভাবো বলো তো? ভাবনার কি আর শেষ আছে ভাই? কেন, মেয়ের অ্যাডমিশন তো হয়ে গেছে। হ্যাঁ, তা হয়েছে, তবু নতুন স্কুল, অচেনা পরিবেশ, আমার ভীতু মেয়েটা ঠিক মতো মানিয়ে নিতে পারবে কিনা সেটাই তো। এত সব চিন্তা করো তুমি? সত্যি পারো বটে। না করলে কি আর আমার গিন্নি মেয়েকে ভর্তি করার ভারটা আমার ওপর ছেড়ে দিত? হ্যাঁ, কি হ্যাপা যে গেল রে ভাই, সে আর বলতে। ঘুম থেকে উঠেই ছোট, ভর্তির ফর্মের জন্য বিশাল বিশাল লাইনে দাঁড়াও, 7 জায়গায় ঘুরে ঘুরে কোথাও মেয়ের নাম উঠলো কিনা দেখে বেড়াও। এসব কি চারটিখানি কথা? হ্যাঁ, কোথাও যদি লিস্ট আজ বেরোয় তো কোথাও বেরোয় 10 দিন পর। আরে একটা কোনো জায়গা টার্গেট করে বসে থাকলে। যাগে, ঝামেলা তো চুকেছে। হ্যাঁ, চুকে তো গেছে, কিন্তু প্রায় কাঁদিয়ে ছেড়েছে, বুঝলে। মেয়ে যে স্কুলে ভর্তি হতে চায় তাদের লিস্ট বেরোলো সববার শেষে, তা সেখানে ফার্স্ট লিস্টে মেয়ের নাম নেই। মাঝখান থেকে যে দুটো স্কুলের নাম উঠেছিল সেগুলোতেও অ্যাডমিশনের ডেট পার। তারপর সে যে কি টেনশন তোমাকে আর কি বলবো। জানো, মেয়েটা মুখ কালো করে বাড়িতে বসে আছে। এ বাবা, মেয়ে ওখানে ভর্তি হতে পারলো না? তা কোথায় হলো তবে? আরে না, মেয়ের আমার লাক খুব ভালো, বুঝলে। সেকেন্ড লিস্টে নাম উঠেছে, আর গতকাল টাকা পয়সা জমা দিয়ে ভর্তির পালা সাঙ্গ করে ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। উফ। আচ্ছা শোনো না, কাজের কথায় আসি। বলছি, আমরা তাহলে কখন যাচ্ছি আজকে? ওই তো ঠিক 12:30টায় পৌঁছতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছি বলেই না বৃষ্টি মাথায় করে সেই দমদম থেকে ছুটে আসা। ও, তা গিয়ে লাভ হবে তো কিছু নাকি? না মানে দাদা, এ হলো রোড কন্ট্রাক্টরের ব্যবসা। 5 টাকার কাজে 55 টাকা লাভ, বুঝেছ? ও, তবে এই কাজ সে আমাদের কেন দেবে? তুমি তো বলছিলে যে লোকটা নাকি পার্টির লোক। আর আরে শুধু পার্টির লোক নয়, মন্ত্রীর একেবারে ডান হাত। ও, যখন তখন দরজা ঠেলে মন্ত্রীর ঘরে ঢুকে যায়। বাবা, আচ্ছা ঠিক আছে, তা নয় হলো, কিন্তু আমি তো পার্টি টাটি কিছু করি না। আরে ধুর, কাজ দেওয়ার জন্য পার্টি লাগে নাকি? কাজ দেবে, কমিশন নেবে, ব্যাস চুকে গেল। ও, তবে যাকে কাজ দেবে তাকেও মোটামুটি চেনা জানা বিশ্বস্ত হতে হবে, তাই না? আর সে নিয়ে তুমি ভেবো না, তার জন্য তো আমি আছি। আচ্ছা, বলছি লোকটার সঙ্গে তোমার সত্যি পরিচয় আছে তো নাকি? নাকি? আরে বাবা, কতবার বলবো বলো তো? বলছি তো আছে। ও 2 দিন 4 দিনের নয়, আজ 20 বছরের পরিচয়। ওর হাড় হদ্দ সব আমার নখের ডগায়, বুঝেছ? ও, নকশাল আমলে লোকটা ছিল পুলিশের খোঁচর, তারপর মা জননীর ভক্ত সেজে 5 বছর কাটিয়েছে। তারপর যেই দেখেছে ডামাডোল, ব্যাস অমনি বেনজল হয়ে লাল রঙে মিশিয়ে নিয়েছে নিজেকে, ব্যাস হয়ে গেল। ও লোকের ঘ্যাঁতঘোত জানি বলেই না এত খাতির আমার। গিয়ে দেখবে কেমন আমার দেওয়া 1.5 রতির পান্না ধারণ করে আছে আঙুলে। বেশ। আদিত্য তবু ঠিক বিশ্বাস হয় না। এই রঘুবীর লোকটার সঙ্গে তো কম দিন ঘুরল না, কিন্তু কি লাভ হয়েছে আজ পর্যন্ত তার? মাঝখান থেকে হঠাৎ তেতে উঠে বাবার সঙ্গে মুখ দেখাতে কি বন্ধ হয়েছে তার? হাসপাতাল থেকে ফেরা ইস্তক কোথায় না গেছে লোকটা। কদিন তো ইস্টার্ন বাইপাসে নিয়ে গিয়ে দিনভর চরকি খাওয়ালো। রায়দা, শুধু জমিগুলো কিন্তু তুমি দেখে দেখো। আমি মালিকদের ঠিকানা বার করছি, পার্টি ফিট করব আর টপ বেঁচে যাব। হ্যাঁ, কমিশন কিন্তু সবটাই তোমার। কেনার লোক তো দূরের কথা, একটি মালিকের নাম ঠিকানাও খুঁজে বার করা গেল না। মাঝখান থেকে জমির স্থানীয় দালালরা ক্রূর চোখে দাড়িওয়ালাকে জরিপ করল কয়েকদিন। তারপর একদিন মাঠের মাঝে চড়াও হয়ে শাসিয়ে গেল দুজনকে।
আর স্টোনের ব্যবসা, তার কথা যত কম বলা যায় ততই ভালো। রঘুবীর প্রথমে বলল, বলছি রায়দা, তোমাদের ওই বড় ঘরটা দাও, জ্যোতিষ কার্যালয় খুলবো। আরে মেসমশাই, অর্জুন গাছের ছাল, শ্বেত বিড়ালের মূল মিলিয়ে রাখবেন, আমি বলে রাখছি আজকে আপনি 100 বছর বাঁচবেন। রঘুবীর কত কি গ্যাস খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু সে তো জানে না ওই দুধে বুড়ো কি মেটেরিয়ালে গড়া। যেই একদিন জোর হাঁপের টান উঠল, অমনি দূর দূর করে দিল ভাগিয়ে। তারপর শুরু হলো বাবুর নতুন বায়নাক্কা। একটা ভালো চেম্বার না খুললে এই স্টোনের ব্যবসাটা ভালো জমে না রায়দা। একটা চেম্বারের ব্যবস্থা করো তো, আমি ক্রেডিটে পাথর এনে তোমার দোকান একেবারে সাজিয়ে দিচ্ছি, তারপর পার্টি ধরে স্টোন গচানোর দায়িত্ব আমার। তুমি সেই নিয়ে চিন্তাই করো না, বুঝেছো? কিন্তু কিন্তু আমার এখন টাকা কোথায় যে 10-20 হাজার টাকা খরচ করে জ্যোতিষালয় খুলবো? হ্যাঁ বলো দেখি। এদিকে রঘুবীর নিজে তো ঠিক টুকটাক মক্কেল ধরে পাথর ধারণ করিয়েই চলেছে, তবে লোকটার যে অনেক কেষ্টবিষ্টুর সঙ্গে পরিচয় আছে এ কথাও আদিত্য অস্বীকার করতে পারে না। বেশ কয়েকজন হাইফাই ব্যবসায়ীর ঘরে আদিত্যকে সঙ্গে করে নিয়ে গেছে রঘুবীর। আদিত্য দেখেছে তারাও বেশ খাতির করে কথা বলে জ্যোতিষী রঘুবীরের সঙ্গে। পুলিশের 2জন ডিসির বাড়িতেও রঘুবীরের অবাধ যাতায়াত, ওই পান্নাচুনি সুবাদে। আদিত্যর মনের ভেতরটা খচখচ করতেই লাগলো। দেখো ভাই, অনেকগুলো দিন তো চলেই গেল, যদি কিছু না হয় তো বলে দাও। আমি মান লজ্জা খুইয়ে প্রেস্টার দেখাশোনাতেই নেমে পড়ি আবার, না হলে কি যে করবো। এই দেখো রায়দা, তোমার কি আমার উপরে বিশ্বাস হয় না? শোনো, শুধুমাত্র আমি বলেই হন্যে হয়ে তোমার জন্য ছুটে মরছি। কোথায় এমন বৃষ্টি বাদলের দিনে ঘরে বসে অফিস বাবুদের মতো ওই খিচুড়ি তেলে ভাজা খাবো তা নয়, এমন দুর্যোগেও শুধু তোমাকে খবর দেওয়ার জন্য ছুটছি, আর তুমি কিনা। আরে আরে শোনো, তুমি রাগ করছো কেন? আসলে কি বলো তো, কিছুই তো গুছিয়ে উঠতে পারছি না, তাই। আরে বাবা, এবার হবে, চিন্তা করো না। আরে কি করে হবে, কি করে হবে বলো তো? রাস্তা সারানোর কন্ট্রাক্টরই বা আমি কি বুঝি? আহা, তোমার তো তা বোঝার দরকার নেই, কতবার তো বললাম, কাজ বুঝবে সেই ঠিকাদার যে আদতে কাজটা করবে, আর রাস্তার লোক খাটবে। শুধু আমাদের কাজ হবে গভর্নমেন্টের কাছ থেকে অর্ডারটি বাগানো, ব্যাস। তারপর ঠিকাদারের হাতে অর্ডারটি তুলে দেওয়া, আর গুনে গিথে ভাগের টাকাটি ঘরে তুলে আনা। ও, তো এত সহজে টাকা রোজগার হবে? হ্যাঁ, হবে হবে, শুধু গভর্নমেন্টের খাতায় একবার নামটা এনলিস্টেড হতে দাও। আমার সেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাওয়ালা ছেলেটাকে পুরো ফিট করা হয়ে গেছে। বেটা কাল অবধি 10%-এর কমে রাজিই হচ্ছিল না, তারপর অনেক রাত পর্যন্ত বাবা বাছা করে 7%-এ নামিয়েছি, ব্যাস। খুব চালু মাল, বুঝে গেছে ওর ওই ডিপ্লোমার চোখা কাগজটি না দেখাতে পারলে এনলিস্টেড করাতে পারবো না। সালা এদিকে একটা কারখানায় কাজ করে, আবার উপরিও লোভ 16 আনা। তা থাকুক কে, আমাদের কি, 7% শেয়ারেই থাকুক, আর বাকি 93 সে তো তোমার আর আমার। দেখো, 93 নয়, যে কাজ দেবে তার ভাগটা তো ধরতে হবে। হ্যাঁ, সে কাজ দেবে, ন্যায্য পাওনা তো নেবেই। তবে একটা কথা রায়দা, তোমাকে কিন্তু মাঝে মাঝে সাইটে যেতে হবে। সাইট মানে তো সেই উদয়নারায়ণপুর? হ্যাঁ, আপাতত ওই উদয়নারায়ণপুর। আরে ওখানেই মাইল 5-এর কাজ পেয়ে গেলে জীবন কেটে যাবে। যা, 5 মাইল আর কতদিনের কাজ? রায়দা, তুমি সেই সত্য যুগেই পড়ে আছো। মানে? আরে 5 মাইল রাস্তা শীতে শুরু করে বর্ষার আগে শেষ করবে, ব্যাস। বর্ষায় রাস্তা ধুয়ে সাফ হয়ে যাবে, আবার শীতে শুরু করবে। এইভাবেই তো বর্ষা আর শীত, এই বর্ষা আর শীত খেলতে খেলতেই তোমার জীবন কেটে যাবে।
কন্ট্রাক্টরদের যদি কাজেই না লাগে তাহলে ভগবান কষ্ট করে বর্ষা আর শীত দুটো আলাদা ঋতুর সৃষ্টি করতে গেলেন কেন? যাই হোক, ছাড়ো। আচ্ছা, তুমি ঠিক 12টায় চলে আসছো তো? হ্যাঁ হ্যাঁ। তা কোথায় দাঁড়াবে মনে আছে তো? রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম গেটে। আমি কিন্তু বীরেনবাবুকে নিয়ে ঠিক 12টায় ওখানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। বাড়ি ফিরে আদিত্য আগে ঝটপট দাড়িটা কামিয়ে নিয়ে স্নান খাওয়া সেরে ঘরে ফিরে দেখল বাপ্পা ফিরেছে। দীপুর কাছ থেকে চেয়ে আনা সুটকেসে সদ্য কেনা ব্রাশ, পেস্ট, সাবান, টুকিটাকি ওষুধপত্র ভরছে। বেরিয়ে এলো আদিত্য। ছাতা হাতে হন হন পা চালাচ্ছে আদিত্য। বৃষ্টি নামার আগেই বাসে উঠে পড়তে হবে। বাস রাস্তার কাছাকাছি আসতেই কন্দর্পর সঙ্গে দেখা হলো। আপাদমস্তক বর্ষাতিতে মুড়ে ফিরছে স্কুটারে। তাকে দেখতে পেয়েই দাঁড়িয়ে গেল সে। বেরোচ্ছ কোথায় দাদা? চারিদিকে তো জল জমে গেছে। আরে কাজ আছে রে, যেতেই হবে আমাকে। দাদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। শোন, দেরি হয়ে যাচ্ছে, আমি রাতে ফিরি, রাতে শুনবো তোর সব কথা। কথাটা খুবই আর্জেন্ট। আর্জেন্ট তো সকালে বলিসনি কেন? চা খেতে খেতে দোতলায় এলি তখন তো বলতে পারতিস। না না, কথাটা বাড়িতে বলা যাবে না। আচ্ছা বল তাড়াতাড়ি। আমাদের সামনের সান্যাল বাড়িটা ভাঙা হয়েছে, দেখেছো? হ্যাঁ দেখেছি। কেন? যে লোকটা ওখানে ফ্ল্যাট বানাচ্ছে তাকে চেনো? চিনি মানে দেখেছি। লোকটা নাকি আবার ফিল্ম লাইনের লোক। আচ্ছা, তোর সঙ্গে আলাপ আছে নাকি? এতক্ষণ তো ওর সঙ্গেই ছিলাম। আমি ওর ফিল্মে একটা কাজ করছি। অশোকদা, মানে ওই ভদ্রলোকের সম্পর্কে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। অশোকদা আমাদের বাড়িটাও চায়, ভেঙে ফ্ল্যাট বানিয়ে দেবে। হ্যাঁ তো? আচ্ছা, বাবার কাছে কথাটা কি করে পারা যায়? আরে এই কথা আমি কি করে বলবো? না মানে মেজদা মাঝে একটা খিঁচ বাঁধিয়ে রেখেছে তো, কি একটা প্রমোটার ধরে এনেছিল, বাবা তাকে তো আউট করে দিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমার বলতে যাওয়াটা কি ঠিক হবে? তুই এটা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছিস? হ্যাঁ দেখো দাদা, যে যাই বলুক, আমি জানি যে বাবার আসল উইকনেস তুমি। বাবাকে তুমি যদি একটু চেপে ধরো, বাবা জেদ রাখতে পারবে না। এসব বাজে কথা। বাবা আমাকে দেখতে পর্যন্ত পারে না। আর তাছাড়া আমি বলতেই বা কেন যাব বাবাকে? আমি তো বাড়ি ভাঙা হোক সেটাই চাই না। চাইবে নাটা কেন? ওই তো এখন বাড়ির ছিঁড়ি, কোনো মেনটেনেন্স নেই, কলি ফেরানোর পয়সা নেই, ভাগের মা গঙ্গা পায় না দশা। সেই দাদা, নতুন বিল্ডিং হলে একটা ঝকঝকে 3 রুম ফ্ল্যাট পেয়ে যাবে, মোজাইক করা, সঙ্গে কিছু করকরে টাকাও। দেখ, আমার ফ্ল্যাট বাড়ি ভালো লাগে না, কিরকম একটা বস্তি বস্তি মনে হয়। টাকাটার কথা ভাবো, অন্তত লাখ খানেক করে দেবে বলেছে ক্যাশ। ওই টাকায় তুমি নতুন বিজনেসও শুরু করতে পারবে। মুহূর্তের জন্য দোদুল্যমান হলো আদিত্য। লাখ টাকা! পরমুহূর্তেই সংবিত ফিরেছে। যে বাড়িতে মানুষ জন্মায়, বড় হয়, প্রতি মুহূর্ত যে বাড়ি থেকে নিঃশ্বাস নেয়, তার ইট, কাঠ, বালি, সিমেন্ট, লোহা সবই তো অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে যায়। আদিত্য চোখ বুজে বলে দিতে পারে তাদের বাড়ির কোথায় কটা দাগ আছে। দাদু ঠাকুমার মৃত্যুচিহ্ন হিসেবে কোন ঘরের মেঝেতে পেরেক পোঁতা আছে। সুদীপ আর সে ছোটবেলায় বল মেরে প্যাসেজের ঠিক কোন জায়গাটা ছাল চামড়া তুলে দিয়েছিল একেবারে। আর আদিত্যর মায়ের স্মৃতি তো লেপে জুপে আছে গোটা বাড়িতেই। দেখ, তুই টাকার লোভ আমাকে দেখাস না, বুঝলি? নিজেদের বাড়ি হলো নিজেদের শরীরের মতো, তাকে তাকে ভেঙে ফেলার কথা কি করে যে ভাবতে পারিস তোর, আমি তো এটাই বুঝতে পারছি না। শরীরও অনন্তকাল থাকে না দাদা, পরমায়ু ফুরোয়। এই বাড়িও একদিন ভাঙা পড়বেই, আজ না হয়তো কাল। সে যখন হবে তখন দেখা যাবে। আমি চললাম। যখন নয় দাদা, শিগগিরই হবে। তুমি কি ভাবছ মেজদা মেজ বৌদি এভাবে হাটের মাঝে থাকা চিরকাল মেনে নেবে? একবার যখন মেজদা প্ল্যান করেছে তখন বাড়িটা ভাঙবেই। আর মেজদা নিউ বিল্ডার্স যদি কাজটা পেতে পারে তাহলে তুমি বলো, ওয়াই নট অশোকদা? মেজদা কি এসব ব্যাপারে ফেয়ার ডিলিংস করে? নিজেরা সব থেকে ভালো ঘর দুটো নিয়েছে, দোতলার বড় বারান্দাটা নিয়েছে। বড় ভাই হিসেবে তোমার কি একটা কোনো প্রাপ্য ছিল না বলো?
তোমার আমার ঘরে ভালো মতন আলো বাতাসটাও ঢোকে, তুমি বলো? আচ্ছা, তা এতই যদি মরিয়া ইচ্ছে, নিজে গিয়ে বাবাকে বল না। তোর মুরুদ না কুলোয় তোর বৌদিকে দিয়ে বলা। না 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 না, বৌদি নয়। আর তুমি প্লিজ বৌদিকে এসব বলো না। কেন? কেন বৌদি নয় কেন? তোর তো এত ভাব ওর সঙ্গে। তাও বুঝবে না। আর তাছাড়া যতই হোক বৌদি বৌদি, তুমি দাদা দাদাই, ব্লাড রিলেশন, বুঝলে? দেখো, আমাদের ভাইয়ে ভাইয়ে কথা, এর মধ্যে বৌদিকে টানা ঠিক নয়। আসল কথা বল যে তুই তোর বৌদিকে ভয় পাস, বুঝলি? তবে একটা কথা সত্যি, ওকে তো আমিও ভয় পাই। তাহলে তুমি বাবাকে বলছো, তাই তো? বললাম তো, এ বাড়ি ভাঙা হোক আমি চাই না। আমি কেন বলবো বাবাকে? আমাদের জন্য বলবে, তিতির বৌদি বাপ্পার কথা ভেবে বলবে। দেখো, বাবা মারা গেলে বাড়িটা ভাঙা হবেই, কিন্তু তখন মেজদা পুরো কন্ট্রোলটা নিয়ে নেবে। কি ডিল করবে, কোথায় আমাদের ল্যাং মারবে, তুমি টেরই পাবে না। আর অশোকদা করলে আমাদের দিকটা কিন্তু আগে টানবে। দীপুকে তাহলে তখন ঠেকানো যাবে বলছিস? হ্যাঁ, ঠিক আছে, একটু ভেবে দেখি। বাড়ি বলে কথা। আর শোন, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে, বুঝলি? আদিত্যর মুখ তেতো হয়ে গেল। একটা কথাও আর বলতে বা শুনতে ভালো লাগছিল না তার। বেশ কয়েক পা এগিয়ে আদিত্য ঘুরে তাকালো একবার। কন্দর্প নড়েনি। স্কুটারের পাশে স্থির দাঁড়িয়ে তাকেই দেখছিল সে। আজ রঘুবীর খুব খোশ মেজাজে আছে। এনলিস্টমেন্ট হতে যদিও এখনো অনেক দেরি, তবে চাকা ঘুরতে শুরু করেছে। রঘুবীরের লোক একটা চিঠি জোগাড় করে দিয়েছে, মন্ত্রীর খাস সহকারীর হাত চিঠি। এই চিঠি নিয়ে রঘুবীর যাবে উলুবেড়িয়া। সেখানে কার কার সঙ্গে যেন দেখা করে বাকি বন্দোবস্ত সারবে। ইতিমধ্যে আদিত্যরও কিছু কাজ থাকবে কলকাতায়। ট্রেড লাইসেন্স করানো, পার্টনারশিপ ডিডের কাগজপত্র তৈরি, আয়কর বিভাগের সার্টিফিকেট জোগাড় করা, এইসব এতগুলো ধাপ বাকি। তবু চিঠি একটা হাতে পেয়েই রঘুবীরের কি উচ্ছ্বাস! পারলে এখনই রাস্তায় রোড রোলার নামিয়ে দেয়। আদিত্যও খুশি, তবে রঘুবীরের সঙ্গে মাতামাতি করার মতো মন মেজাজ নেই আজ। একে ছেলেটা চলে গেল, তার উপর আসার পথে কন্দর্পের ওই মতলবী কথাবার্তা। না, মনটাই খিঁচড়ে গেছে বড়। আজকাল মাঝে মাঝে এরকম হচ্ছে আদিত্যর। কোনো কারণে মন একটু খারাপ হতে শুরু করলেই ক্রমশ এক অবসাদে ছেয়ে যেতে থাকে শরীর। কিছুই আর ভালো লাগে না তখন, খুশির খবরও না। একবার জয়শ্রীর হাজবেন্ড শঙ্করের সঙ্গে দেখা করে এলে মন্দ হয় না। জয়শ্রী আদিত্যর মায়ের পেটের বোন। শঙ্করের অফিসে গিয়ে এসে দেখল শঙ্কর বেরোনোর তোড়জোড় করছে। ওর ছেলের ফুটবল ম্যাচ। অগত্যা সেখানেই গেল আদিত্য। খেলা তেমন ভালো হলো না। তার ছেলে কয়েকটা নিশ্চিত গোল মিস করল। এরকম করলে বড় ক্লাবে চান্স পাবে কিভাবে কে জানে। খেলা শেষ হতে শঙ্কর বলল, চলুন দাদা, কোথাও একটু গিয়ে বসা যাক। কোথায় আর যাবে, চলো তোমাদের বাড়ি ঘুরে আসি একটু। জয়ীটা বাড়িতে আসে, আমার সঙ্গে দেখাই হয় না। আর এসে আর একদিন যাবেন খন। আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না দাদা। অনেকদিন পর দেখা হলো, একটু সুখ দুঃখের কথা হোক। সুখ দুঃখের কথা বাক্যবন্ধটি সাংকেতিক, অর্থ একটু পানটান করা যাক। কথাটা আদিত্যই ব্যবহার করত এক সময়। প্রথম প্রথম শঙ্কর খুব হাসত, পরে কথাটা তারও লাভস হয়ে দাঁড়ায়। না ভাই, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বলেন কি দাদা? কি কথা শুনি আজ মন্থরার মুখে? হাসপাতালের ওয়ার্ড বয়কে দিয়ে আপনি? হ্যাঁ, ভুল করেছিলাম ভাই। আর তার জন্য কষ্টও পেতে হয়েছে। পেটে পেটে সে যে কি অসহ্য যন্ত্রণা হয়েছিল না। সে আপনি যেখানে সেখানে গিয়ে যা তা জিনিস খাবেন, তাতে তো লিভারের 12টা বাজবেই দাদা। তা আমি কি আপনাকে আজে বাজে জিনিস খাওয়াই বলুন? না ভাই, উপায় নেই। গিন্নিকে কথা দিয়ে ফেলেছি, আর মেয়েও মাথার দিব্যি দিয়ে রেখেছে। তার মানে আপনি বলতে চান না হাসপাতাল থেকে ফেরার পর আপনি আর মাল ছোঁননি, তাই তো? না, সত্যিই ছুঁইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর জোর করছি না।
তা আমার সঙ্গে যেতে অসুবিধা নেই তো? হ্যাঁ, বেশ। আদিত্য আর আপত্তি জানাতে পারল না। পার্ক স্ট্রিটের বারে দুজনে বসেছে মুখোমুখি। চারপাশে গ্লাস বোতলের টুংটাং, শঙ্করের হাতে রঙিন পানীয়, বাতাসে সুরার ঘ্রাণ হঠাৎ যেন একটু আতুর করে তুলছিল আদিত্যকে। আচ্ছা, একটু বিয়ার তো চলতে পারে দাদা, নাকি? বিয়ার তো সেই সেন্সে মদও নয়। না না, থাক। একবার যখন ছেড়েছি, কেন আর বিয়ার খেয়ে নাম খারাপ করবো বলো তো? অন্যমনস্ক হওয়ার জন্য এলোমেলো কথা শুরু করেছে আদিত্য। কখন যে বাপ্পা তিতিরের গল্প বলতে বলতে কন্দর্পের কথাটা তুলে ফেলেছে আদিত্য নিজেই জানে না। শোনার সঙ্গে সঙ্গে শিথিল শঙ্কর পলকে টান টান খুঁচিয়ে খুঁচিয়ে 5 মিনিটে আদিত্যর পেট থেকে বার করে নিল সব কথা। ঝুম হয়ে বসে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, একদিক দিয়ে চাঁদু ঠিক কথাই বলছে, বাড়ি আপনাদের ভাঙা পড়বেই। না, ওই বাড়ি ভাঙাটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে আমি কি বলেছি মেনে নিতে? আপনি বরং এমন একটা কিছু করুন যাতে সাপও মরে আর লাঠিটাও আস্ত থাকে। একটা জুৎসই পার্টি দেখে জমি বাড়ি শুদ্ধ বেচে দিন, আর তার থেকে আপনি আপনার ভাগটা নিয়ে নেবেন, ব্যাস। তা আবার হয় নাকি? বাবা বেঁচে থাকতে সবটা তো বাবারই, আর আমি ভাগ কি করে পাবো? তাছাড়া বাড়ি ভাঙা বেচা কোনোটাতেই আমার মত নেই। তাহলে আর কি, বসে বসে বুড়ো আঙুল চুষুন। চাঁদু দীপু সবাই ওস্তাদ, প্রত্যেকে যে যারটা বুঝে নেবে। তাও আবার আপনাদের এই বুড়ো কর্তায় বেঁচে থাকতে থাকতেই, বুঝলেন? এই যে চাঁদু, ও আজ দেখলো আপনি রাজি হননি। ও এখন কি করবে জানেন? কালই দীপুর সঙ্গে প্যাক্ট করবে। ওরা দুজনে প্ল্যান করবে এবং বাড়ি ঠিক ভাঙবেই। কি? বাড়ি ভাঙা পড়বেই, আর বাবাকেও ঠিক কবজা করে নেবে, দেখবেন। মাঝখান থেকে আপনার আর মুখ থাকবে না। তাহলে আমার কি করা উচিত ভাই? গোটা ব্যাপারটাই নিজের কন্ট্রোলে নিয়ে আসা উচিত। বলেন তো, আপনার বোনকে বলে দিচ্ছি, সে আপনার দলে থাকবে। জয়শ্রীরও যে বাবার বাড়িতে একটা ভাগ আছে, কথাটা আদিত্যর মাথাতেই ছিল না। 2-1 সেকেন্ড ভেবে নিয়ে বলল, তাও তো বটে, ওই বাড়িতে জয়ীরও তো একটা শেয়ার আছে। দেখুন, শেয়ার আছে কি নেই সে আপনাদের ভাই বোনদের ব্যাপার, আমি এর মধ্যে কিছু বলবো না। তবে আমি একটা সাজেশন দিতে পারি। দেখুন, শ্বশুরমশাই বেঁচে থাকতে বাড়ি বেচে টাকা ভাগ করে নেওয়ার প্রস্তাবটা বোধহয় ধোঁপে টিকবে না, অথচ বাড়িটা কিন্তু ভাঙা পড়বেই। আর তাই যদি হয়, তাহলে আপনি কেন ম্যাক্সিমাম লাভটা উসুল করে নেবেন না? আরে না না, আমি না বড় ভাই, ওসব করা আমার ঠিক হবে না। আরে আলবাত হবে। দীপু ভালো চাকরি করে, চাঁদু শুনি এখন সিনেমা টিনেমা করে ভালোই কামায়। ওদের মধ্যে আপনার অবস্থাই তো সব থেকে খারাপ, টাকার দরকার আপনারই সব থেকে বেশি। বলছি দাদা, একটা ভালো বুদ্ধি দেব। আপনি নিজেই দাঁড়িয়ে থেকে বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করুন। ওরে বাস, সে তো প্রচুর টাকার ধাক্কা। অত টাকা আমি কোথায় পাবো? আহা, টাকা তো আপনার কাছেই হেঁটে হেঁটে আসবে। মাছের তেলে মাছ ভাজবেন, অ্যাডভান্স নিয়ে তারপর ফ্ল্যাট তুলবেন। দাঁড়ান, হিসেব করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের জমি আছে 8 কাঠা, ঠিক? এবার ওখানে ফ্ল্যাট তুললে 4 তলা অবধি তো তোলাই যাবে। তা যাবে। প্রতি তলায় 4টে করে ফ্ল্যাট হলে মিনিমাম 16টা। আপনাদের ওখানে এখন যা ফ্ল্যাটের রেট যাচ্ছে, তাতে তো 4 লাখ করে দাম পাবেনি। হ্যাঁ, তা পাবো। আমাদের পাশের ওই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটগুলোই তো 4-4.25 লাখে বিক্রি হয়েছে। তাহলেই দেখুন, মোট 16টা ফ্ল্যাট, অর্থাৎ 64 লাখ টাকা। এর থেকে আপনাদের 3 ভাইয়ের 3টে ফ্ল্যাট বাদ দিন, তাহলে কত থাকলো? 52 লাখ। এবার হিসেব করে দেখুন, 16টা ফ্ল্যাট তুলতে কত খরচা হবে। ভালো মেটেরিয়াল দিয়ে নিজে 24 ঘন্টা দাঁড়িয়ে থেকে করালে ওই 30-35 লাখে নেমে যাবে। ভাইদের আরও লাখ 2 করে দিয়ে দিন, তাহলে এবার ভাবুন আপনার হাতে কত লাখ থাকলো। ক্রমাগত লাখ শুনতে শুনতে মাথাটা কেমন গুলোতে শুরু করেছে আদিত্য। এই যেন কুবেরের ভাণ্ডার উন্মুক্ত হচ্ছে সামনে। কত লক্ষ টাকা থাকছে তার হাতে? 7 লক্ষ, 8, 10? সংবিত হারিয়ে হঠাৎ শঙ্করের গ্লাসটা টেনে নিয়ে চোঁ চোঁ চুমুক মেরে ফেললো আদিত্য। দাদা, অনেকদিন পর তরল আগুন নামছে কণ্ঠনালীবে। তৃষিত স্নায়ুরা পুলকে রিমঝিম নেচে উঠল।
মুহূর্তে লাল হয়ে গেল তার চোখ মুখ। এই দেখুন দাদা, আপনি কিন্তু নিজেই খাচ্ছেন। এই বৌদির কাছে গিয়ে কিন্তু আমার নাম করবেন না। কেন? তোমার নাম কেন করতে যাব? আমি কি নাবালক নাকি? হ্যাঁ, আমি নিজে খেতে পারি না? গ্লাস শেষ করে উঠে দাঁড়ালো আদিত্য। শঙ্করের ট্যাক্সি ভেতরে ঢোকেনি, বাস স্টপে ছেড়ে দিয়ে গেছে আদিত্যকে। মাতাল আদিত্য বাড়ি ফিরছে। 3 মাস পরে আবার আজ এলোমেলো পড়ছে পা। আধখোলা গেটের সামনে এসে সে মত্ত কণ্ঠে গর্জে উঠল, এই শালা দীপু, এই শালা চাঁদু, তোদের চালাকি আমি আজকে ছুটিয়ে দেব। আমাকে 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 তোরা ঠকাতে চাস? আমি সব প্রেস ধরে ফেলেছি, সব ধরে ফেলেছি। পরদিন আদিত্য যখন ঘুম থেকে উঠল তখন তার কিছুই মনে নেই। গতকালের সব স্মৃতি আবছা ধুলোর মতো। তবে বাড়ির পরিবেশ থমথমে। মিনিট খানেকের মধ্যেই তিতির অবশ্য তার সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করে দিল। বাপ্পা বাড়ি নেই, ইন্দ্রাণীও চুপ। তিতির অভিমানে চিৎকার করে যা বলল তার মূল বক্তব্য এই যে কাল রাতে আদিত্য সবাইকে উদুম গালিগালাজ করেছে, কন্দর্পকে মারতে গেছে, রুনার দিকে তেড়ে গেছে, আরো কত কি। শুনে একটু মুষড়ে পড়ল সে। না, এরকম করলে চলবে না, তাকে ভালো হতেই হবে। বেরিয়ে পড়ল। সবার আগে পার্টনারশিপ ডিড করতে হবে, ওটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ শেষ করে সন্ধ্যের আগেই ফিরল আদিত্য। ইন্দ্রাণী একাই ছিল ঘরে। আঁচলে চোখ ঢেকে চুপচাপ শুয়েছিল সে। অন্ধকার নামছে সবে। আদিত্য ঘরে ঢুকে আলো জ্বালল। অসময়ে শুয়ে আছো যে? তোমার মাথা ধরেছে নাকি? ভুরু কুঁচকে এক ঝলক আদিত্যকে দেখে নিয়েই পেছন ফিরে শুয়েছে ইন্দ্রাণী। পায়ের দিকের কাপড় অনেকটা উঠে গিয়েছিল, পা দিয়েই টেনে নামিয়ে নিল। আলোটা নিভিয়ে দাও। আদিত্য তাড়াতাড়ি আলো নিভিয়ে দিল। আলো নেভার পর ঘরের অন্ধকার যেন দ্বিগুণ হয়ে গেছে। মশার তাড়নায় বিকেলের আগেই সমস্ত জানলা বন্ধ করে দেয় ইন্দ্রাণী। আজ করেনি। জানলার গায়ে যেটুকু আলো লেপ্টে আছে তার পাশে গিয়ে দাঁড়ালো আদিত্য। আবার ফিরল অন্ধকারে। বার 2-3 পায়চারি করে খাটের এক কোণে গিয়ে বসল। ইন্দু, শোনো না, ঝোঁকের মাথায় কাল একটা ভুল করে ফেলেছি। কথা দিচ্ছি আর কোনোদিন হবে না। প্লিজ, আমি চাঁদু আর দীপুর কাছেও মাপ চেয়ে নেব। এই ইন্দ্রাণী নিঃসাড়, বাঁকাচোরা কোলবালিশটার মতো শুয়েই আছে। আদিত্য আর কথা খুঁজে পাচ্ছে না। খানিকক্ষণ হাতড়ে অন্ধকার থেকেই যেন একটা কথা বার করল। বলছি, বাপ্পা এতক্ষণে পৌঁছে গেছে তাই না? হ্যাঁ, যদি অবশ্য ট্রেন লেট না থাকে। আজকাল ট্রেনের যা অবস্থা, এই জানো, আজ শিয়ালদা যেতে গিয়ে আমার জামার 2টো বোতাম ছিঁড়ে গেল। ইন্দু। ইন্দ্রাণী চুপ। এই বলছি, বিজনেসের পেপারস তৈরি করতে এক উকিল বন্ধুর কাছে গিয়েছিলাম। সে বলছিল বম্বে যাওয়ার পথে আজকাল নাকি খুব ঠকজোচ্চর উঠছে ওই ভূষাওয়াল থেকে। আরে ওই যে যেখানে খুব ভালো কলা পাওয়া যায়, তার তাস খেলার নাম করে ঢোকে, তাসের জুয়ায় সর্বস্ব হাতিয়ে নিয়ে বেরিয়ে যায়। ওর এক বন্ধু নাকি বম্বেতে আন্ডার প্যান্ট পরে নেমেছিল জানো। এই ইন্দু, বলছি বাপ্পা তাস খেলা জানে না তো? কানের কাছে আজে বাজে বুকে যাচ্ছ কেন? আজ তোমার কথা আসরটা শুনি, যাও। কাল একটা হয়ে গিয়েছিল বলে জানো, ও খুব জেদ ধরেছিল, না হলে আমি কোনোদিন এইরকম এইসব। জানি,
জয় দুপুরে এসেছিল, সব বলে গেছে। এই না হলে মায়ের পেটের বোন, একটা দিন তর সইল না, সব কথা এসে উগড়ে গেলি। শঙ্করকে যে ইন্দ্রাণী তেমন পছন্দ করে না আদিত্য জানে। তার সঙ্গে বসে মদ খেয়েছে, তারই বুদ্ধিতে ভাইদের এসে তোড় পেছে, এ কথা যখন জেনেই গেছে ইন্দ্রাণী, তখন আর কি করা? কাঁচুমাচু মুখে শাস্তির অপেক্ষায় বসে রইল আদিত্য। আলোটা জ্বালো তো। হ্যাঁ, এই তো জ্বালছি। শোনো, একটা কথা তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওসব মতলব তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি ঝেড়ে ফেলেছি, সত্যি বলছি। আমি তো বলতে চাইছিলাম, তুমি শুনছো না। তোমাকে সেই কথাটাই তো আমি ঝেড়ে ফেলার এটাই নমুনা। আসলে কাল শঙ্কর এমন লাখ লাখ টাকার হিসেব দেখালো, আর আমার মাথাটাও কেমন ঘুরে গেল। তাই জন্যই। তার জন্য যা মুখ পুরানোর তো পুড়িয়েছ, মাথাতে ওসব পেঁয়াজ আর ঢুকিও না। বলছি তো ইন্দু, আর কখনো ঢোকাবো না, কখনো হবে না এসব। হ্যাঁ, কথাটা মনে রাখবে। বাবা কিন্তু আজ জয়ীর উপর খুব চেঁচামেচি করেছেন। জয়ী কি বলেছিল বাবাকে? আমাকে পুরো ভেঙে বলেনি। তোমরা ভাই বোনেরা কি আমাকে কেউ পুরো কথা বলো নাকি? দরকারের সময় বৌদি, অদরকারে তো আমি অন্য বাড়ির লোক। যাকে, তবে শুনে মনে হলো তোমার আর ওই শঙ্করের প্ল্যানটার কথাই বোধহয় কায়দা করে পারতে গিয়েছিল। খুব ধমক খেয়েছে। ওপরে এসে দেখলাম মুখ চুন করে বসে আছে। ঠিক হয়েছে। কেন কেন এই বাড়ি ভাঙা হবে? হ্যাঁ, আমি মোটেই এই বাড়ির ভাঙার পক্ষে নই। বিশ্বাস না হয় তুমি চাঁদুকে ডেকে জিজ্ঞেস করো। আমি কাল সকালেই চাঁদুকে মুখের ওপর কথাটা বলে দিয়েছিলাম। বলেছিলে, অথচ একবেলাও নিজের মতিতে স্থির থাকতে পারলে না গো। আরে না না, শোনো, এবার পারবো। নতুন ব্যবসাটা একবার শুরু হতে দাও। ব্যবসা? এবার কত টাকা জলে ফেলবে? বলছি তো, এবার টাকা লাগবে না। ঠিকাদাররা কাজ তুলবে, টাকাও তারাই লাগাবে। আর তাছাড়া জলে ফেলার মতো টাকাই বা কোথায় এখন? বলা যায় না, হয়তো আবার ওই শুভাশিসের কাছে চেয়ে বসবে। এই শোনো, শুভাশিসের কাছে কিন্তু একদম চাইবে না, আমি বলে দিচ্ছি। ওর আগের টাকাটাই আমি এখনো শোধ করে উঠতে পারিনি। এখনো 3-4 হাজার টাকা কিন্তু বাকি আছে। অত হিসেব করে কড়ায় গন্ডায় শোধ করার বা কি আছে? হ্যাঁ, ডাক্তার কি তোমার কাছে টাকা চেয়েছে কখনো? তুমি তো জোর করে ওকে গিয়ে। ছেলে মানুষের মতো কথা বলছো কেন? হ্যাঁ, যতই সেই সংসারের ঘনিষ্ঠ হোক, সে বাইরের লোক। তার কাছ থেকে টাকা নিয়েছি, শোধ করতে হবে না? হ্যাঁ গো, আমার কি এইটুকু আত্মসম্মানও তুমি থাকতে দেবে না? কারুর কাছে না। দেখো, কারুর কাছে ঋণী থাকতে না আমার ভালো লাগে না। ইন্দ্রাণীর ঘাড় একটু ডান দিকে হেলে আছে, ঈষৎ ফাঁক হয়ে গেছে দুটো ঠোঁট, চোখের পাতা কাঁপছে তীর করে। কি অপরূপ যে এই ভঙ্গিমা! শুভদৃষ্টির সময়ও ওই রকমই হেলানো ছিল ঘাড়টা, চোখের পাতা ওই রকমই কাঁপছিল তীর করে। তারপর কত দিন, কত মাস, কত বছর কেটে গেল, কই এখনো তো দৃশ্যটা এতটুকু আবছা হলো না আদিত্যর মন থেকে। আদিত্য ইন্দ্রাণীর দিকে চেয়ে থাকে। কি দেখছো? সম্মোহিত পতঙ্গের মতো হঠাৎই ইন্দ্রাণীর হাত চেপে ধরল আদিত্য। ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিল না, যেন স্পর্শটাকে ঠিকঠাক বুঝে নিতে চাইছে, যেন শুষে নিতে চাইছে আদিত্যর উত্তাপ। শুধু হাতের ছোঁয়াতেই রক্তকণিকারা মাতাল ঘোড়সওয়ারের মতো ছুটছে আদিত্যর, নাচছে, হাসছে, টকবক করে ফুটছে। ইন্দ্রাণী ধীরে ধীরে হাতটাকে ছাড়িয়ে নিল, খানিকটা কেজো স্বরে বলল, নিচে যাই, সন্ধ্যার মা তাড়াতাড়ি চলে গেছে, রাতে রুটি করতে হবে। ঘর থেকে বেরিয়ে গেল ইন্দ্রাণী। আদিত্য নিষ্পন্দ চোখে তাকিয়ে রইল দরজার দিকে। আজ তিতির নতুন স্কুলে যাবে,
খেতে খেতে হঠাৎ তার মনে পড়ল, টোটো তো একই স্কুলে পড়ে। গতকাল যে টোটোর সঙ্গে দেখা হয়নি আমার। খুব ছোটবেলায় 6-7 বছর বয়স পর্যন্ত টোটোর সঙ্গে বেশ ভাবই ছিল। মাঝে মাঝে মা বাবার সঙ্গে আমরা যেতাম ডাক্তার আঙ্কেলের বাড়ি। টোটোর জন্মদিনে তো বটেই, তারিখটা ভারী মজার, 1 এপ্রিল। তাদের বাড়ি গিয়েই তিতির চেঁচিয়ে উঠত, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, হ্যাপি বার্থডে টোটো। খুব ঘটা হতো টোটোর জন্মদিনে। এ তো আর আমাদের বাড়ির মতো নয় যে শুধু জুন মাসের 8 তারিখে মেয়ের জন্য একটু পায়েস করে রাখলো মা, আর ছোটকা বড়জোর রাত্রিবেলা বাইরে থেকে খাবার কিনে আনলো। অনেক লোকজন আসতো টোটোদের বাড়ি, খুব হই হুল্লোড় হতো। একবার একটা ম্যাজিক শো করিয়েছিল ছন্দা আন্টি। টোটোর নতুন খেলনায় দাদা হাত দিলেই টোটো গলা ফাটিয়ে চেঁচাতো। কি জোর ছিল টোটোর গলায়। সেই টোটোই কিন্তু আমাকে খুশি মনে দিয়ে দিত সব কিছু। নিজের প্রিয় টয় গানটা পর্যন্ত অবলীলায় দিয়ে দিয়েছিল। নে তোকে একেবারে দিয়ে দিলাম এইটা বলে। ডাক্তার আঙ্কেলের বাড়ি যাওয়াটা এরপর একেবারে বন্ধ হয়ে গেল। আমার ঠিক মনে নেই, তবে বোধহয় তার ক্লাস 3-তে পড়ার সময়। সেও টোটোরই জন্মদিনে। কি যে হলো সেদিন। ছবির মতো সুন্দর ফ্ল্যাট, বেলুন আর রঙিন কাগজে সাজানো, সববার হাতে চপ কাটলেট, কেক, মিষ্টি ঘুরছে। তিতিররা টোটোর নতুন বাইসাইকেল নিয়ে দারুণ উত্তেজিত। হঠাৎ থমথমে মুখে মা এসে হাত চেপে ধরল 2 ভাই বোনের। মা শুনেও শুনল না, উল্টে থমকে বাবাকেও বার করে নিয়ে এলো বাড়ি থেকে। সেই শেষ। তবে ডাক্তার আঙ্কেলের আশাটা কমল না, কিন্তু আমাদের যাওয়াটা বন্ধ হয়ে গেল চিরতরে। নতুন স্কুল তেমন জমল না তিতিরের। ঘাবড়ে গিয়ে উত্তর দিতে না পেরে যাচ্ছে তাই ভাবে অপমানিত হতে হলো। তারপর কয়েকটা বন্ধু জুটল। যদিও শুরুতে একটু অপমান করলো নিজেদের কায়দায়, কিন্তু বন্ধু হতে বেশিক্ষণ সময় লাগলো না। অবশ্য বন্ধু হলেও ভালো করে মিশতে সমস্যা হচ্ছিল তিতিরের। ঝুলনে সেসব বালাই নেই, ওর অনেক বন্ধু হয়ে গেছে। বাপ্পা ফিরেছে, তাই মাও একটু ব্যস্ত তাকে নিয়ে। এভাবে নতুন স্কুলে বেশ কয়েকদিন কেটে গেল। সেদিন ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরোচ্ছিল তিতির। হিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। ভিড় ঠেলে কাছে গিয়েই তিতির চমকে উঠল। হিয়ার সঙ্গে টোটো! এতদিন পরে দেখা, কথা বলতে বাঁধো বাঁধো ঠেকছিল তিতিরে। রাজস্থানের ছবির থেকেও টোটো যেন আরও খানিকটা লম্বা হয়েছে, গালও ভেঙেছে। ডাক্তার আঙ্কেলের মতোই টকটকে রং, পেটানো শরীর, কাঁধটাও কি চওড়া এর মধ্যেই। হিয়ার সঙ্গে হেসে হেসে কথা বলছিল টোটো। তিতিরকে দেখেই ভুরুতে ভাঁজ পড়েছিল তার। তিতির সংকোচ ঝেড়ে বলেই ফেলল, কি হলো, চিনতে পারছো না আমাকে? তুমি এখানে ভর্তি হয়েছ? ইস, তুমি যেন জানো না। আঙ্কেল বুঝি বলেনি তোমায়? না, বলেনি। এই, তুই রাজস্বীকে আগে থেকে চিনিস নাকি? দুজনকে দেখতে দেখতে অবাক হয়ে জিজ্ঞেস করল হিয়া। তিতিরও কেমন অন্যমনস্কভাবে অতি ধীরে মাথা নেড়ে জানালো, হ্যাঁ, সে টোটোকে চেনে। কিন্তু এই টোটোকে কি সে সত্যিই চেনে? আদিত্যর এই মাতলামি কি ইন্দ্রাণীকে কোনো বড় বিপদে ফেলবে? তিতিরকে দেখে টোটো এমন ব্যবহার করলই বা কেন? রঘুবীর কি আদৌ আদিত্যকে সাহায্য করছে? সম্পর্কের চিড়গুলো কি জোড়া লাগবে কোনোদিন? জানতে হলে শুনুন সুচিত্রা ভট্টাচার্যের গল্প কাছের মানুষের 4র্থ পর্ব। শুনলেন কাছের মানুষ, 3য় পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ
ধ্বনি প্রক্ষেপণ পর্ব পরিচালনা সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, বিন্যাস চিন্ময় মণ্ডল, সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।